নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বাংলাদেশের যে সিচুয়েশান সেটা কিন্তু মোটেই ভালো সিচুয়েশান নয়। আজকের ডেটে বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়েছে সেই পরিস্থিতি কিন্তু একটা সময় আমরা দেখেছি আফগানিস্তানে বা একটা সময় আমরা দেখেছি শ্রীলঙ্কাতে। আজকে সেই পরিস্থিতিটাই কিন্তু বাংলাদেশে রিপিট হলো। বাংলাদেশে যে কিছুদিন আগে কয়েক মাস আগে যে নির্বাচন হলো সেই নির্বাচনে যিনি প্রধানমন্ত্রীর পদে ছিলেন সেই প্রধানমন্ত্রীকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে এবং লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে হয়েছে। তিনি এখন বর্তমানে গাজিয়াবাদের ইন্ডিয়ান এয়ারবেসে কিন্তু তিনি রয়েছেন। সেই জায়গা থেকেই তিনি সমস্ত কিছু লক্ষ্য করছেন। আর এই পরিস্থিতিতে বাংলাদেশে এখন কিন্তু সেনা প্রধানের দায়িত্ব রয়েছে তাদের সরকার। সেনাপ্রধান নিজে ঘোষণা করেছিলেন যে ৪৮ ঘন্টার মধ্যে তিনি একটি উপদেষ্টা কমিটির গঠন করবেন, সেটা অভ্যন্তরীণ মধ্যে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এই উপদেষ্টা কমিটির হেড কে হবেন। আর এইখানেই কিন্তু একটা বড় নাম সামনে চলে আসছে। আর এই নামটি কিন্তু প্রত্যেকটা যে সমস্ত ছাত্ররা রয়েছেন, যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্রদের পাশে যারা রয়েছিলেন, তারা কিন্তু প্রত্যেকে অলমোস্ট সকলেই একটি নাম কিন্তু সাজেস্ট করছে। সেই নামটি হচ্ছে ২০০৬ সালে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। কে এই মোহাম্মদ ইউনূস, আর তিনি কেনই বা এই উপদেষ্টা কমিটির হেড হবেন, তারা প্রত্যেকেই কেন এই ব্যক্তিটিকেই বেশি প্রেফার করছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে উপদেষ্টা কমিটির যিনি হেড হবেন কিন্তু পরবর্তীকালে তিনিই হবেন এই বাংলাদেশের নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা এর আগেও অনেক শুনেছি যে বাংলাদেশ ১৯৭১ সালে প্রথম স্বাধীন হয় পাকিস্তান থেকে, নতুন একটা দেশ তৈরি হয় বাংলাদেশ। আর এই বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো, আর সেটা নাকি নতুন সাজে গড়ে তুলবে আবার নতুন বাংলাদেশ। আমার কতটা গড়ে উঠবে এ নিয়ে আমাদের সকলেরই একটা সন্দেহ রয়েছে। এখানে হয়তো তারা ভালো করতে পারে বা খারাপ করতে পারে, সেটা নিয়ে অন্য একটা টপিক, সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। কিন্তু আজকে যে ব্যাপারটি আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনি কে? ইনি হলেন বাংলাদেশের যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার বলা যেতে পারে। ইনি কিন্তু এই গ্রামীণ ব্যাংকে শুরু করেছিলেন। গ্রামীণ ব্যাংকের প্রধান উদ্দেশ্য ছিল যে গ্রাম্য এলাকায়, যে গ্রাম এলাকায়, বাংলাদেশ হচ্ছে স্পেশালি গ্রাম্য এলাকার একটা দেশ। এই গ্রাম্য এলাকা এবং গ্রামের জীবিকা নির্বাহের জন্য তাদেরকে, সাধারণ মানুষদেরকে খুব সীমিত একটা সুদের হারে কিন্তু তিনি লোন দিতেন। সেই লোন নিয়ে তারা বিভিন্ন রকম জীবিকা নির্বাহ করতে এবং তাদের বিভিন্ন রকম কুটির শিল্প, ছোট ছোট শিল্প তারা গড়ে তুলত তাদের বাড়িতেই। আর এই ব্যাংকের বর্তমান কিন্তু ৪০-৪৫টা শাখা সারা দেশে কাজ করছে বাংলাদেশে। এটা নিয়েই কিন্তু তিনি এখন বর্তমানে বড়সড় একটা ব্যাংক ওপেন করেছেন। আর এই ব্যক্তিকে কিন্তু ২০০৬ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ইনিই হলেন সেই মোহাম্মদ ইউনূস। আর বর্তমানে সবচাইতে বড় নাম যেটি হয়ে আসছে যে আগামী দিনে পিএম, প্রধানমন্ত্রীর পদে কে বসবেন, তিনি কিন্তু এই মোহাম্মদ ইউনূস। আমরা এটাও জানি মোহাম্মদ ইউনূস কিন্তু আমেরিকার বেশ ঘনিষ্ঠ একজন ব্যক্তি। তিনি কিন্তু অলমোস্ট টাইম ইউনাইটেড স্টেটেই থাকেন। সেখানে কিন্তু তিনি রিসেন্ট কিছুদিন আগে কিন্তু তিনি এসেছেন বাংলাদেশে, এবং তিনি এসে কিন্তু এই উপদেষ্টা কমিটির হেড হওয়ার জন্য, প্রধান হওয়ার জন্য তিনি কিন্তু তার নিজের মত পেশ করেছেন। তিনি বলেছেন তার কোনো অসুবিধা এর মধ্যে নেই, তিনি উপদেষ্টা কমিটির প্রধান হতে চান। তো বন্ধুরা, হঠাৎ করে একটা বাংলাদেশের মধ্যে বেশ আগুন জ্বলে উঠল, আর সেই আগুনে পুড়ে গেল সমস্ত দেশ। হ্যাঁ বন্ধুরা, আগুন তো জ্বলছেই, এখনও জ্বলছে। সেই আগুন কতদিন জ্বলবে সেটা নিয়েও এখনও কোশ্চেন রয়েছে। আর বাংলাদেশের যে আগুন জ্বলা স্টার্ট হয়েছে, সেই আগুনে কিন্তু তাদের যে দেশের অভ্যন্তরীণ যে সমস্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেগুলো কিন্তু মোটেই ভালো চোখে দেখছে না বাইরের দেশের লোকেরা। তারা নিজেরাই তাদের নিজের দেশেদের সমস্ত প্রতিষ্ঠান নষ্ট করছে। এই নিয়ে অনেকেই বলেছে যে নিজের দেশের সম্পত্তি তোমরা নষ্ট করো না, তোমরা এখনো পর্যন্ত যেটা করছো সেটা ভুল করছো, তোমরা চুপ করে যাও, তোমরা এই ধরনের ব্যবহার আর করো না। এই নিয়ে কিন্তু একটা অনেক রকম স্টুডেন্টরা বিশেষ করে এগিয়ে এসেছে। তারা যে সমস্ত জিনিসপত্র মানুষ নিয়ে এদিক ওদিকে চলে যাচ্ছিল, সেগুলো কিন্তু আবার তারা
এক জায়গায় জোগাড় করার একটা ব্যবস্থা করছে। এটা নিয়ে কিন্তু অনেকেই একটা করে ছোট ছোট কমিটি গঠন করে তারা কিন্তু রাস্তায় নেমেছে। বাংলাদেশের পরিস্থিতি এখন কিন্তু অত্যন্ত মারাত্মক একটা পরিস্থিতি। আমরা দেখেছিলাম শ্রীলঙ্কাতেও কিন্তু এই ধরনের পরিস্থিতি ঘটেছিল, বাংলাদেশেও কিন্তু সেম এই ধরনের পরিস্থিতি ঘটছে। আর এটা কিন্তু শুধুমাত্র ছাত্রদের আন্দোলন এখন আর নেই, এটা হয়ে গেছে পুরো দেশের একটা আন্দোলন। আর এই আন্দোলনকে কিন্তু মোটিভ দিচ্ছে বাইরের বিদেশি কোনো একটি বড় রাষ্ট্র। আর সেই বড় রাষ্ট্রর ক্ষমতাতেই কিন্তু তারা এত ক্ষমতাশালী হয়ে উঠেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন এটাই যে কোন সেই দেশ যে দেশ বর্তমানে বাংলাদেশে এত উস্কিয়ে দিচ্ছে তাদের নিজেদের মধ্যে ঝামেলার জন্য। আর আমরা এটাও জানিয়ে রাখি আপনাদেরকে, তারা কিন্তু যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের ওপরেও বিভিন্ন রকমভাবে আক্রমণ চালিয়েছে, বিভিন্ন জায়গায় মন্দিরে এবং যে হিন্দুদের ঘরবাড়ি রয়েছে, হিন্দুদের মার্কেট রয়েছে, সেখানে কিন্তু ভাঙচুর শুরু করেছে। আমার কাছে যদি ভিডিও অ্যাভেলেবল থাকে আমি অবশ্যই এই ভিডিওতে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র একটা লজ্জাজনক ব্যাপার নয়, এটা কিন্তু মানসিক দিক দিয়েও একটা খুবই খারাপ ব্যবস্থা। যেখানে 7.something% হিন্দু রয়েছে, সেই হিন্দুদের ওপর অত্যাচার করা আদেও তাদের কিন্তু উচিত হচ্ছে না। একটা জিনিস তাদের বোঝা উচিত, সেই দেশটা কিন্তু তাদেরও রয়েছে এবং যারা সংখ্যালঘু তাদেরও রয়েছে। দুই তরফ থেকে কিন্তু সমানভাবে এই দেশের অধিকার রাখে। আজকে যে দেশের মধ্যে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার কিন্তু মদদ দিচ্ছে বাইরের কোনো একটি রাষ্ট্র। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন সেই রাষ্ট্র যার এত বড় ক্ষমতা যে বাংলাদেশের মধ্যে আগুন জ্বালিয়ে দিল, আর তার কারণটাই বা কী। অবশ্যই কমেন্ট করে আপনারা জানান। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। আপনারা যদি আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখে থাকেন তাহলে আমার ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে আরও সকলকে দেখার সুযোগ করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।